সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট, বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার বাস্তবতা কেমন, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে আছেন খাগড়াছড়ির সাংবাদিক এইচ.এম. ফারুক। আর এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই তিনটি জেলার প্রেক্ষাপট সম্পূর্ণই আলাদা থাকে বিভিন্ন সময়। যে কোনো কারণেই পাহাড়ি এলাকা এবং ইনসার্জেন্সির বাস্তবতা সেখানে আছে, যার কারণে সারা দেশে যখন নির্বাচন হয় তখন দেশের অন্যান্য জেলাগুলিতে যেভাবে পরিসংখ্যানগুলি বা বিবেচনাগুলি করা হয় যে কোন দল কোথায় কী ধরনের প্রভাব ফেলবে, পাহাড়ের ক্ষেত্রে থাকে সেটা ভিন্ন রকমের। কারণ সেখানে অস্ত্রধারী বিভিন্ন সশস্ত্র সংগঠন আছে, সেই সংগঠনগুলির নিজস্ব প্রার্থী থাকে, তারা স্বতন্ত্র প্রার্থী হয় এবং তাদের যেসব এরিয়া আছে সেসব এরিয়াতে তারা তাদের কথাই শেষ কথা। এটা একটা বিষয় আছে। তাছাড়া জাতীয় প্রেক্ষাপটেও বিভিন্ন সময় নানা রকমের প্রভাব সেখানে পড়ে। এসব নিয়েই মূলত আলোচনা। তো পার্বত্য 3 জেলায় মূলত 3টি আসন, খাগড়াছড়িতে 298, রাঙ্গামাটিতে 299, বান্দরবান 308 নং আসন। তো এই পর্যায়ে আমি এইচ.এম. ফারুক আছে আমাদের সাথে, খাগড়াছড়ি সাংবাদিক, যেহেতু 298 প্রথম সিরিয়ালে পড়ে, আমি তাকেই বলবো যে বর্তমান প্রেক্ষাপটে ত্রয়োদশ নির্বাচনের সেখানকার নির্বাচনী বাস্তবতা কেমন হতে পারে এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবেন। ধন্যবাদ সৈয়দ ইবনে রহমত ভাই। শুভেচ্ছা জানাচ্ছি পার্বত্য নিউজের দর্শকদের। আসলে আমাদের সামনে যেহেতু নির্বাচন, সেজন্য আমরা আজকে নির্বাচন প্রসঙ্গ নিয়ে এবং পাহাড়ের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। নির্বাচনের যে বিষয়টি ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিশেষ করে আপনার বড় দল হিসেবে বিএনপি, ওখানে সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া ওনাকে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াত ইসলামী প্রার্থী ঘোষণা করেছে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। তরুণ প্রজন্মের দল এনসিপি, তারা ঘোষণা করেছে অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমাকে। তো আরও কিছু প্রার্থীর গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু এখনও তাদের নাম ওভাবে সামনে আসেনি। তো এখনো পর্যন্ত যে 3 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, সেই ঘোষিত প্রার্থীর মধ্যে নানান হিসেব নিকেশ মিলালে সেখানে আপনার বিএনপির ধানের শীষের যে প্রার্থী আছেন জনাব ওয়াদুদ ভূঁইয়া, ওনাকে বেশ সম্ভাবনা বলেই মনে হয়। তিনি অনেকটাই এগিয়ে আছেন অন্যদের থেকে। তবে এখানে একটি বিষয় আলোচনার আছে, সেটি হচ্ছে পাহাড়ের যে আপনার আঞ্চলিক সংগঠনগুলো আছে। আপনারা জানেন জনসংহতি সমিতি জেএসএস এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। তো এই সংগঠনগুলো ওখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের ভোটের মাঠে। বিশেষ করে যেহেতু পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি উপজাতি এবং বাঙালিদের আলাদা দুটো ব্যাপার আছে ওখানে, সেসব বিষয়েও কিন্তু এখানে আলোচনার দাবি রাখে। এবং ভোটের মাঠে এই পরিসংখ্যানটা খুব গুরুত্বপূর্ণ। কেন নয়, এখানে আপনার ধরেন ভোটারদের যে একটা আলাদা আলাদা ইকুয়েশন, যেমন সেখানে বিএনপির ভোটার আছে, সেখানে জামায়াত ইসলামীর ভোটার আছে, সেখানে আওয়ামী লীগের ভোটার আছে, এনসিপি যেহেতু নতুন করে তারা কার্যক্রম শুরু করেছে তাদেরও একটি অংশ তাদের সমর্থন আছে, ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের কিছু ভোটার আছে, জেএসএস এর আছে। আর একটি বিষয় আপনি সৈয়দ রহমত ভাই আপনি খুব ভালো করে জানেন, আপনিও পাহাড়ের সন্তান। পাহাড়ের বিষয়টি হচ্ছে সেখানে ইউপিডিএফ এবং জেএসএস তাদের যে কিছু এলাকা আছে, সেখানকার যারা ভোটার, সেখানে আসলে ইউপিডিএফ জেএসএস তাদের কথাটাই কিন্তু অনেকটাই শেষ কথা হিসেবে ওখানে গণ্য হয়ে থাকে, বা সেভাবে মানতেও স্থানীয় অধিবাসীরা বাধ্য হয়। তো সে কারণে ভোটের ইকুয়েশনটা আসলে অনেক সময় ঠিক এখনই বলা যাবে না যে কি হবে, যেহেতু মাঠে এখনো সকল প্রার্থীদের প্রার্থিতা
ঘোষণা হয়নি, সেখানে ইউপিডিএফ জেএসএস প্রার্থী কাকে দিচ্ছে কিনা সেটি এখনো ক্লিয়ার করেনি। তবে যেহেতু আমি একজন সাংবাদিক, সেখানে দীর্ঘ বছর পাহাড় নিয়ে কাজ করছি, সেখান থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ তারা প্রার্থী দেওয়ার জন্য খুব প্রস্তুতি নিচ্ছে। তো ধরে নেওয়া হচ্ছে যে ইউপিডিএফ যেহেতু প্রস্তুতি নিচ্ছে, তারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে তারা একটা প্রার্থী দেবে বলে ওখানে গুঞ্জন রয়েছে। জেএসএস এর দিক থেকে বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি, সেটি নিয়েও একটি বেশ আলোচনা আছে যে এবার জেএসএসও খাগড়াছড়িতে আলাদা প্রার্থী দিতেও পারে, আবার নাও দিতে পারে। আচ্ছা, এর আগে কি খাগড়াছড়িতে কখনো জেএসএস প্রার্থী দিয়েছিল কিনা, বা দিলে তাদের প্রভাবটা কেমন ছিল ওখানে? ধন্যবাদ। জেএসএস আসলে সেভাবে খাগড়াছড়িতে মানে মূল দল যে জেএসএস বলতে যা বোঝায়, তাদের সরাসরি কোনো প্রার্থী দিতে আমরা দেখিনি। তবে তাদের যে একটি বিদ্রোহী অংশ আছে, তারা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করে। আর ইউপিডিএফ এর কিন্তু এখন আবার দুটি ধারা আছে, আপনি জানেন। সেখানে ইউপিডিএফ যেটি মূল আছে, তারা অতীতে প্রার্থী দিয়েছে, তারা বেশ ভোটের মাঠেও কিন্তু ভালো ভাইব্রেন্ট করেছে। তবে এইবার যেহেতু তাদের বিদ্রোহী অংশটা খুবই শক্তিশালী, তারাও ওখানে একটা ভালো অবস্থানে আছে। তো সেক্ষেত্রে কি দুটি আলাদা প্রার্থী হবে কিনা সেটি এখনো ক্লিয়ার হয়নি। একটা বিষয় আমি কয়েকদিন আগে দেখলাম যে ইউপিডিএফ এর পক্ষ থেকে এবার পাহাড়িদের পক্ষ থেকে সমন্বিত প্রার্থী দেওয়ার ব্যাপারে একটা তারা প্রস্তাব বা আহ্বান জানিয়েছে। তো সেক্ষেত্রে খাগড়াছড়িতে যে অবস্থাটা আছে, আমরা দেখি যে ইউপিডিএফ মানে সংস্কার, আবার গণতান্ত্রিক সংস্কার বা ইউপিডিএফ মূল দল, জেএসএস এরও সামান্য কিছু ভোটার ওখানে আছে। এই সবগুলি মিলিয়ে এক হওয়ার কোনো সম্ভাবনা এর আগে আমরা কখনোই দেখিনি, কিন্তু এই নির্বাচনের প্রেক্ষিতে সেই রকম হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা? এটি একেবারেই আসলে উড়িয়ে দেওয়া যায় না, আপনি জানেন। কারণ ভোটের মাঠে যেমন আমাদের জাতীয় পর্যায়ে যেটি হয়, ভোট আসলে জোট হয়ে যায়। তো পাহাড়ে সেটি যদিও ভিন্ন। পাহাড়ের ক্ষেত্রে ভোট আসলে জোট খুব একটা আমরা অতীতে দেখিনি। তবে গুঞ্জন থাকে, সবসময় একটি গুঞ্জন থাকে যে শেষ মুহূর্তে এসে পাহাড়ি প্রার্থীরা যারা উপজাতি সম্প্রদায় থেকে প্রার্থী হয়, তারা এক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এইবার সেই আলোচনাটি একটু বেশি হচ্ছে নানান প্রেক্ষাপটে। বিশেষ করে আমাদের যিনি এখন পার্বত্য উপদেষ্টার চেয়ারে আছেন, তিনাকে নিয়ে বেশ গুঞ্জন হয়েছিল। তিনি যখন উপদেষ্টার দায়িত্বে বসলেন, এরপরে উনি পার্বত্য চট্টগ্রামে গিয়ে একাধিক মিটিং করেছেন বিভিন্ন গোষ্ঠীর সাথে, দলের সাথে, সম্প্রদায়ের সাথে, সংগঠনের সাথে। তখন কিন্তু বেশ আলোচনা হয়েছিল যে তিনি উপজাতি যে সংগঠনগুলো ক্রিয়াশীল আছে তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য চেষ্টা করছেন। সেই গুঞ্জন থেকে একটি ধারণা তৈরি হয়েছে যে এইবার নির্বাচনে বিশেষ করে খাগড়াছড়ির ক্ষেত্রে তাদের একটি ঐক্য এবং একক প্রার্থী হতে পারে। তবে এখনও সেই বিষয়টি ক্লিয়ার হয়নি। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে সেখানে খাগড়াছড়িতে জনসংখ্যার প্রায় 52% হলো বাঙালি। তো বাঙালি ভোটারদের মধ্যে একটা বড় অংশ আওয়ামী লীগের সাপোর্টার ছিল, যারা বিভিন্ন সময় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদেরকে জয়ী করেছে। তো এখন আওয়ামী লীগ যেহেতু নেই, তো তাদের এই ভোটার সংখ্যা ঠিক কোন দিকে সাপোর্টে যাবে তা এখনই হয়তো আমরা ওইভাবে নিশ্চিত করে বলা যাবে না। তারপরেও তো অনেকেই চাইবে তার নিজের পক্ষে নেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে জামাত সেখানে নতুন কোনো ফ্যাক্টর হিসেবে আসবে কিনা, এইটা একটা আমি আপনার ওই কথাটা একটু যাচ্ছি জামাতে যাওয়ার আগে। আপনি আওয়ামী লীগের যেটি বলছিলেন, খাগড়াছড়িতে জনসংখ্যার 52% কিন্তু বাঙালি জনগোষ্ঠীর, আপনি ঠিকই বলেছেন। আর সেখানে চাকমা সম্প্রদায়ের আছে 24.5% মতো, এবং ত্রিপুরা আছে প্রায় 14% মতো, এবং মারমা আছে 10.5% মতো। তো এখানে আপনার আওয়ামী লীগের যে ভোট, এটি বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা সকল সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এই ভোটের সংখ্যাটি যতটা ফুলিয়ে ফাঁপিয়ে আমরা অতীতে দেখেছি, যেহেতু একদম জাতীয় পর্যায়ের বিষয়টি পাহাড়ের নয়, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সারা দেশেই আওয়ামী লীগ যে ভোটের কারচুপি করেছে, ভোটে আপনার দিনের ভোট রাতে, রাতের ভোট বিকেলে, এইভাবে যে করেছে, সেখান থেকে আপনার আওয়ামী লীগের ভোট যত বেশি মনে হয়, আসলে খাগড়াছড়িতে অত বেশি কিন্তু নয়। একটা বিষয় সেই 91 নির্বাচন এবং 96 সালের নির্বাচন যদি আমরা দেখি, তখনও কিন্তু আওয়ামী লীগ সেখানে নির্বাচনে জয়লাভ করছে।
2001 সালে এসে সেটা ওয়াদুদ ভুঁইয়ার নিজস্ব কারিশমা হোক কিংবা দলীয় সাপোর্ট হোক কিংবা আঞ্চলিক দলগুলির পরোক্ষ সমর্থন হোক, যে কোনো কারণে হোক বিএনপি একচেটিয়াভাবে সেখানে ভোট পেয়েছে। এখন একই ধরনের রেশিও এখনো থাকবে কিনা, বা এখনো যেহেতু আগের মতো সমর্থন আঞ্চলিক দলগুলির পক্ষ থেকে পাওয়ার সম্ভাবনা কম, তাই নতুন কোনো ইকুয়েশন তৈরি হবে কিনা এখানে। আসলে ভোটের হিসাবটি হয়েছে কি, ধরেন এক সময় তো আওয়ামী লীগ ছাড়া কোনো দলই ছিল না, তো সেই কারণে ধরেন মূলটা ছিল আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগকে ভোট দিয়েছে 71-এ। কিন্তু পর্যায়ক্রমে পাহাড়েও প্রথম দিকে ধরেন আপনার আওয়ামী লীগের যে একটা দাপট ছিল সেটি কিন্তু 91-র পর থেকে কমতে কমতে এমন পর্যায়ে এসেছে যে আওয়ামী লীগের সেই ভোটের দাপটটা কিন্তু কমে গিয়েছে, যেটি আপনি 91-তেও আপনি দেখেছেন। 91-এর ভোটের হিসাব করলে সামান্য ভোটে ওখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে পরাজিত করেছিল। 96-তে দুটো ইলেকশন হয়েছে, একটা ইলেকশনে তো বিএনপি জিতেছিল, পরের ইলেকশনেও কিন্তু সামান্য ভোটে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। তেমনিভাবে 2001 সালে এসে এই যে বিএনপির ভোটের চিত্রটা বেড়েছে পাহাড়ে, সে বাড়ার চিত্রটা কিন্তু 2001 সালে এসে খুব ভালোভাবে প্রতিফলিত হয়েছে এবং সেখানে খুব ভালো ভোট নিয়ে ওয়াদুদ ভুঁইয়া বিএনপির প্রার্থী হিসেবে সেখানে এমপি নির্বাচিত হয়েছেন। গ্র্যাজুয়ালি কিন্তু পাহাড়ে আপনার বিএনপির প্রতি মানুষের একটা সমর্থন বৃদ্ধি পেয়েছে বলে দেখা যায়। সেখানে এক সময় ধরেন আপনার পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে আপনার ছিল না, বাঙালি বিএনপি রাজনীতিতে খুব একটা অংশগ্রহণ ছিল না, সেটি কিন্তু এখন বেড়েছে অনেকটাই। আমরা যেটা দেখছি আর কি মাঠের পরিস্থিতি, সেটা হলো সবাই মোটামুটি ওয়াদুদ ভুঁইয়ার সম্ভাবনার কথাই বলছে, যেটা আপনার কথা হতেও এসেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে ওয়াদুদ ভুঁইয়ার যেমন তার পজিটিভিটি আছে, তাকে নিয়ে সমালোচনাও আছে, নানা পক্ষ থেকে তার বিরোধী পক্ষও আছে, যেটা আগের চাইতে এখন বেশি সোচ্চার। আগে এতটা সাউন্ড বাইরে থেকে শোনা যেত না, এখন বিশেষ করে এনসিপির কিছু নেত্রী কিংবা ওই আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী যারা বাইরে চলে গেছে, তারা কিন্তু নানা রকমের অপপ্রচার হোক কিংবা তারা ওয়াদুদ ভুঁইয়া বিরোধী প্রচারণা চালাচ্ছে। এটার প্রভাব মাঠে কেমন পড়তে পারে বা এরকম হচ্ছে আসলে মানে একজন মানুষের তো আপনার ভালো মন্দ সব দিক থাকেই, বিশেষ করে যারা রাজনীতি করে, রাজনৈতিক নেতা, তাদের পক্ষে বিপক্ষে বিভিন্ন প্রচারণা প্রপাগান্ডা থাকেই। বিশেষ করে যখন ভোট চলে আসে তখন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে অনেক বেশি অপপ্রচার গুজবে অংশ নিতে চায়। সে জায়গা থেকে আপনি ওয়াদুদ ভুঁইয়ার বিষয়ে যদি বলেন, যেহেতু তিনি ওখানকার খুবই জনপ্রিয় একজন নেতা, ওনার বিরুদ্ধে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন বা চালায়, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটি ভোটের মাঠে খুব বড় কিছু না। নতুন করে আরেকটা ফ্যাক্টর যেটা হয়েছে সেটা হলো ডাকসুর বিপি সাদিক কায়েম, খাগড়াছড়ির ছেলে, এবং তার জনপ্রিয়তা নানা কারণেই তুঙ্গে এখন। সম্প্রতি সে খাগড়াছড়ি সফরও করে আসছে। তো এক সময় মনে শোনা গেছে যে ওয়াদুদ ভুঁইয়ার বিপরীতে হয়তো জামাতের প্রার্থী তাকেও করা হতে পারে, যদিও ইয়াকুব আলী চৌধুরী আগে থেকেই ঘোষিত সেখানে জামাতের প্রার্থী আছেন। তো তিনি দীর্ঘদিন ধরে সেখানে পাহাড়ের রাজনীতি আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন, তো তারও কিছু জনপ্রিয়তা, নিজের কিছু ভোট ব্যাংক আছে। এখন সাদিক কায়েম সেখানে যদি নির্বাচন নাও করে বা করার সম্ভাবনা হয়তো নাই, কিন্তু সম্প্রতি তার যে সফরে আমরা জনগণের যেরকম সমাগম দেখলাম, এর কি কোনো প্রভাব নির্বাচনের সামনে জামাতের ভোট ব্যাংকে পড়তে পারে কিনা? আপনি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে সাদিক কায়েম খাগড়াছড়ির সন্তান, ঠিক আছে, তবে তার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আসলে খাগড়াছড়িতে নেই। তার রাজনীতির ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ঢাকায়। সে ঢাকায় ডাকসুতে বিজয়ী হয়েছে, সেটি যেহেতু সে একটি রাজনৈতিক দলের ব্যানারে এসছে, সেটি ওখানে তারা তাদের মেকানিজমে করেছে। তবে পাহাড়ে বা খাগড়াছড়ির প্রেক্ষাপটটা কিন্তু এখানে খুবই ভিন্ন। আপনি জানেন, আপনি নিজেও পাহাড়ের সন্তান, আপনি জানেন যে ওখানকার ইকুয়েশনগুলো আসলে এই সাদিক কায়েমের ঢাকার যেই জনপ্রিয়তা, এটি ওখানে খুব একটা কাজে আসবে না। কারণ হচ্ছে এনসিপি যেহেতু নতুন আন্দোলন গণ অভ্যুত্থান থেকে তাদের জন্ম নেওয়া, তো তাদের প্রার্থীর সম্ভাবনা কেমন আছে? এনসিপি নতুন প্রজন্মের একটি দল এসছে, তাদেরকে অবশ্যই স্বাগত জানানো উচিত, তাদেরকে স্বাগত জানাই, আমিও স্বাগত জানাই। বিষয়টি হচ্ছে কি, আপনার পাহাড়ের ইকুয়েশন যেটি বলছিলাম, হঠাৎ করেই এসে এনসিপি, যেখানে এত বছর শ্রম ঘাম দিয়ে ওয়াদুদ ভুঁইয়া বা অন্য জাতীয় দলের নেতৃবৃন্দরা ওখানে মানে একটা খেই হারিয়ে ফেলছে, সেখানে এনসিপি আসলে ধোপে টিকবে না।
আমি মনে করি। তাদের তো কিছু ভোট হওয়ার কথা বা কিছু পাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই পাবে। তরুণ প্রজন্মের কিছু ভোটার বা সাধারণ কিছু ভোটার যে তাদের দিকে ঝুঁকবে না এটি তো বলাই যাবে না। কিন্তু একদম মানে সম্ভাবনা বলতে যেটি বোঝায় যে তারা এমপি হয়ে যাবে সেটি আসলে আলোচনায় আসবে না ওভাবে। ইয়াকুব আলী চৌধুরী যেহেতু খাগড়াছড়ির সন্তান এবং সে দীর্ঘদিন ধরেই বাঙালি অধিকার নিয়ে রাজনীতি করে এসেছে, তো তার একটা অবস্থান অবশ্যই আছে। তো ইদানিং যেহেতু সাদিক কাইম তার পক্ষে প্রচারণা করে আসছে বলতে গেলে এটা প্রকাশ্যেই, তো এর প্রভাবে তার নিজের ভোট এবং সাদিক কাইমের জনপ্রিয়তা এই দুটো মিলে মানে নতুন কি প্রভাব তৈরি হতে পারে তাদের ভোট ব্যাংকে? পার্বত্য এলাকায় ওখানে পাহাড়ি বাঙালির একটি পৃথক আওয়াজ আছে ওখানে, আপনি জানেন। সেই জায়গা থেকে অতীতে আমরা জামায়াতকে খাগড়াছড়ি আসনে জামাত যতবার বিএনপির সাথে যেহেতু জোট ছিল, জোটের অধীনে তারা প্রার্থী দেয়নি এবং আগে যখন প্রার্থী দিয়েছিল তখন কিন্তু জামাত খুব একটা ভোট পেতে দেখা যায়নি। তবে এইবারের ইকুয়েশনটা একটু ভিন্ন হবে স্বাভাবিকভাবে। কেন ভিন্ন হবে? যেহেতু এখন জোটে নেই, জামাত আলাদা করে নির্বাচন করছে এবং ইয়াকুব আলী চৌধুরীকে প্রার্থী করেছেন। তিনিও খাগড়াছড়ির সন্তান, খাগড়াছড়ির মানুষ। তিনি দীর্ঘ সময় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ করেছেন, সে কারণে ওনার কিছু অ্যাটাচমেন্ট আছে। তো উনি কিছু ভোট যে একদম পাবে না সেটি বলা যাবে না। তবে এই ভোটটি পাহাড়ি বাঙালির ইস্যুর কারণে ওখানে আসলে জামায়াতের আপনার উইন করা খুবই টাফ একটা ব্যাপার, খুবই টাফ। ইউপিডিএফ যেহেতু সেখানে আঞ্চলিক দলগুলির মধ্যে সবচাইতে সক্রিয় বা বেশ প্রভাবশালী সংগঠন খাগড়াছড়ির মধ্যে, এবং তারা ইতিপূর্বেও নির্বাচন করে এসেছে, আমরা দেখেছি তার নিজস্ব একটা ভোট ব্যাংক আছে। এবং আরও একটা বিষয় হলো এই আঞ্চলিক সংগঠনগুলি যে যেখানে প্রভাবশালী তার মানে অধীন অঞ্চলগুলিতে একচেটিয়া ভোট তারা পায়। এখানে বিকল্প কোনো অপশন থাকে না ভোটারদের, বা ভোটারদের আসলে নিজস্ব মত বলে সেখানে আসলে কিছু থাকেও না। সেখানে পার্টি থেকে যা বলে দেওয়া হয় সেটাই হয়। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে সেখানে পানছড়িতে বিশেষ করে ইউপিডিএফ এর প্রভাব, লক্ষ্মীছড়ি, ইয়াছড়ি, লক্ষ্মীছড়ি, তারপর হচ্ছে আপনার মানিকছড়ির অংশ, মহালছড়ির একটা অংশ, রামগড় এই অঞ্চলগুলিতে তাদের কিন্তু গুইমারাতে বেশ ভালো প্রভাব আছে। সেটি খুবই সামান্য, আসলে ওটি ভোটের প্রভাব না। ভোটের প্রভাব হচ্ছে আপনার একদম রিমোট এলাকাগুলোতে। রিমোট এলাকাগুলো যেহেতু তাদের কথাই শেষ কথা বলে পাহাড়ে প্রতিধ্বনিত হয়, এটি অস্বীকার করার সুযোগ নেই। সে কারণে ওখানকার ভোটাররা চাইলেই কিন্তু তার ইচ্ছা মতো ভোট দিতে পারেনি অতীতে। এখন এইটা রাষ্ট্র কি পরিমাণ ব্যবস্থা নিতে পারবে, আমাদের রাষ্ট্রীয় বাহিনী বা সরকার কি পদক্ষেপ নিতে পারবে এখানে ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য, পাহাড়ি ভোটারদের, বিশেষ করে আমি তৃণমূলের বা একদম রিমোট এলাকার পাহাড়ি ভোটারদের কথা বলছি। আমরা অতীতে অনেকবার দেখেছি যে পাহাড়ের রিমোট এলাকার যারা পাহাড়ি ভোটার তারা কিন্তু তাদের মন খুলে ভোট দিতে পারে না। এবং গত নির্বাচনে একটি উদাহরণ আছে, আপনি দেখেছেন খাগড়াছড়িতে 19টি কেন্দ্রে একটি ভোটও সেখানে দেওয়ার সুযোগ দেয়নি, শূন্য ভোট হয়েছে। এটি হয়েছে একমাত্র ওখানে যে অস্ত্রধারী সংগঠনগুলো আছে তাদের অস্ত্রধারী অবস্থান এবং তাদের কথাই শেষ কথা বলেই কিন্তু এটি হয়। হ্যাঁ, আপনি যেটি বলবার চেষ্টা করছিলেন আমি বুঝলাম আর কি, সেটি হচ্ছে মানে ভোটের আপনার যে পাহাড়ি বাঙালি ভোটের বিষয়টার মধ্যে যদি জামায়াত ইসলামের প্রার্থীর অবস্থানগত কারণে উনি যে ভোট পাবে সেটার কারণে ইউপিডিএফ এর সাথে বিএনপি প্রার্থীর আপনার কন্টেস্টটা কেমন হবে, এটি হচ্ছে এখন ওখানকার বেশ আলোচনার বিষয়। তো এখন আমার যেটা সর্বশেষ মানে এই আমাদের আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম, খাগড়াছড়ির অবস্থানটা হলো এখন পর্যন্ত অদূর ভূঁইয়ার সমর্থক বা সম্ভাবনা সব দিক থেকেই বেশি। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সেখানে যেহেতু আওয়ামী লীগ নেই, এখন ইউপিডিএফের সম্ভাবনাটাই সম্ভবত সবচেয়ে বেশি তার কাছাকাছি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করে তোলার ব্যাপারে। এক্ষেত্রে যদি অন্যান্য সংগঠন, আঞ্চলিক সংগঠন যেগুলি আছে, জেএসএস, গণতান্ত্রিক সংস্কার, এই সবগুলি সংগঠনের যদি সমতা বা সমর্থন যদি তারা পায়, তারা যে প্রচেষ্টা চালাচ্ছে, তাহলে হয়তো হিসাবটা ভিন্ন হতে পারে। অন্যদিক থেকে জামাত এর আগে কখনোই কোনো ভালো অবস্থান সেখানে করেনি। ইয়াকুব আলী চৌধুরী নতুন প্রার্থী সেখানে, ধারণা করছি তার ব্যক্তিগত ইমেজ এবং 24-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সাদিক কায়েমের ইমেজ, এই সব কিছু মিলে তাদের সমর্থক হয়তো আগের চেয়ে বাড়বে, কিন্তু সেটা খুব সম্ভাবনা পর্যায়ে চলে যাওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে না। তো সর্বশেষ এইটাই হচ্ছে হয়তো আমাদের মূল্যায়ন। আপাতত দেখা যাক সামনে কে কে প্রার্থী হচ্ছেন, সর্বশেষ তখন হয়তো আর একটু
কথা বলা হ্যাঁ, যাবে এই যেহেতু ব্যাপারে? এখনো সকল প্রার্থীর ঘোষণা আসেনি, তফসিলের পরে প্রার্থীরা যখন মনোনয়ন দাখিল করবে তখন আসলে আরো ভালোভাবে বলা যাবে, যে ক্লিয়ার হবে ভোটের পরিস্থিতি কোন দিকে যেতে পারে।